পত্রপত্রিকা বা ওয়েবসাইটে আপনারা এক ধরনের স্টোরি খেয়াল করেন যে ওই যে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফুটবলার, এগুলারে আমরা বলি লিস্টিং স্টোরি। এটা শুধু স্পোর্টসে হয় না, সব সেক্টরে হয়। মানে বিভিন্ন নাম্বার ধরে সেরা 10 জন, সেরা 10 জন এরকম। তো 2017-18 সালের দিকে হঠাৎ করে এরকম একটা লিস্টিং স্টোরি আসলো সামনে। ইন্ডিয়ার কোনো একটা পত্রিকা করছে যে বিশ্বের সবচেয়ে ধনী 10 জন ক্রিকেটার। আমি সেই স্টোরিটা না পড়েই, মানে স্টোরিটার ভেতরে কাদের নাম আছে না দেখেই, আমার এক জুনিয়র কলিগকে আমি বললাম যে এটা অনুবাদ করো, আমরা পাবলিশ করে দিই। কারণ লিস্টিং স্টোরি সবসময় মানুষ খুব পছন্দ করে, যে কে সবচেয়ে ধনী, কারা কারা সবচেয়ে ধনী সেটা দেখার জন্য। ও স্টোরিটা ওপেন করে খেলোয়াড়দের নাম দেখেই আমারে ডাক দিছে, দাদা এই খেলোয়াড়টা কে? আমি ওই সেরা 10 ধনী খেলোয়াড়ের ভেতরে ও চিনবে না, এটা খুব বিস্ময়কর মনে হয়েছে। কারণ থাকবে কারা, সচিন, কোহলি, এরকম চেনা সব নামই তো থাকবে। বলতেছে দাদা এইটা শুরুর দিকে একটা নাম আছে সুলতান মোহাম্মদ জারওয়ানি। কে উনি? তো আমি দারুণ নস্টালজিক হয়ে গেলাম। প্রথমত আমার কাছে খুব ভালো লাগছে যে সুলতান মোহাম্মদ জারওয়ানির নাম তারা এই লিস্টে রাখছে। যদিও ক্রিকেটার হিসাবে উনি ধনী হন নাই, উনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন, কিন্তু এইভাবে আসলে তার সম্পর্কে বলা যাবে না। আমি ওকে শুধু বললাম যে উনি একজন আপসহীন আরব সম্রাট। তো বললো যে এইটুকু বোঝা গেল না, একজন আপসহীন আরব সম্রাট আবার ক্রিকেট খেলে ধনী হন নাই কিন্তু ধনীদের তালিকায় আছে, এবং আমরা কেউ নাম জানি না, উনি কে? ওকে আমি গল্পটা বললাম। আজকে আসেন ওরে যে গল্পটা বলছিলাম সুলতান মোহাম্মদ জারওয়ানির, সেই গল্পটাই একটু আপনাদের বলি। আপনারা শুধু ক্রিকেটের খোঁজ খবর রাখলে আমি নিশ্চিত যে সুলতান জারওয়ানির নাম আপনারা শোনেন নাই। তবে ক্রিকেট তো আসলে শুধু ক্রিকেট না, ক্রিকেট মোর দ্যান ক্রিকেট। ক্রিকেট লাইফ স্টোরি। সেই লাইফ স্টোরির মধ্যে আপনি যদি ক্রিকেট ইতিহাস ঘুটাঘুটি করেন তাহলে দেখবেন যে খুব প্রমিনেন্ট একটা নাম হচ্ছে সুলতান মোহাম্মদ জারওয়ানি। আজকে তাহলে সুলতানকে নিয়ে একটা গল্প হয়ে যাক। খুব বেসিক পরিচয়ের কথা যদি বলেন তাহলে সুলতান মোহাম্মদ জারওয়ানি হচ্ছেন একজন আরব সুলতান। ইউনাইটেড আরব এমিরেটসের অন্যতম শীর্ষ এক ধনী পরিবারের সন্তান, একদম সুলতান, মানে যেই সেই ধনী পরিবার না, সম্রাট পরিবারের সন্তান সুলতান মোহাম্মদ জারওয়ানি। কিন্তু মূলত তার যে খ্যাতি, তার যে সুনাম বা তার নিয়ে যে রহস্য, সেটা ক্রিকেটের কারণে। সেটা হচ্ছে যে সুলতান মোহাম্মদ জারওয়ানি সেই লোক যিনি হচ্ছে অ্যালান রোনাল্ডের বোলিং খেলতে নামছিলেন হেলমেট ছাড়া। সুলতান মোহাম্মদ জারওয়ানি হচ্ছেন সেই লোক যিনি নিজের টাকায় আরব আমিরাতের ক্রিকেট স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করছিলেন। সুলতান মোহাম্মদ জারওয়ানি হচ্ছেন সেই লোক যিনি জানেন তার বল স্পিন করে না, তারপরেও লেগ স্পিন নিয়ে সচিন টেন্ডুলকারের সামনে হাজির হয়েছিলেন এবং টেন্ডুলকারকে আউট করছিলেন। এই জারওয়ানি তো মোর দ্যান ক্রিকেট। জারওয়ানির আপনি যদি শুরুটা দেখেন তাহলে 8-10টা আরব শেখদের যেটা হয় যে একেবারে বিলাসী পরিবারের সন্তান, ফলে তার যা শখ ওই পরিবার সেটা পূরণ করার জন্য ব্যস্ত থাকে। পুরো আরব তো আসলে তেলের উপরে ভাসতেছে, এবং সেই তেলের কাগজে কলমে অন্তত মালিক তো শেখ, সুলতান, ওনারা। তো ফলে এই পরিবারের সন্তানরা আসলে যে ধরনের ডিমান্ড করে, যে লাইফস্টাইল ডিমান্ড করে, ফ্যামিলি সেটা পূরণ করে দেয়। সুলতানের একটা অদ্ভুত ব্যাপার ছিল, সুলতান জারওয়ানির। ওনাকে প্রথমে বলা হলো যাও বাবা ব্রিটেনে পড়াশোনা করো, উনি রাজি না। ইউএসএ পড়াশোনা করো, ইউরোপ আমেরিকা যে জায়গায় গিয়ে খুশি পড়াশোনা করো, উনি রাজি না। উনি কোথায় পড়তে গেলেন? উনি পড়তে আসলেন পাকিস্তানে। এটা একটা কারণ ছিল। উনি এমিরেটসে যে বাচ্চাদের সঙ্গে মিশতেন একেবারে ছোটবেলায়, ওনাদের পক্ষে তো আর দরিদ্র বা মধ্যবিত্ত বাচ্চার সঙ্গে মেশা সম্ভব না, কিন্তু যাদের সঙ্গে মিশতেন ওর ভিতর কয়েকটা বাচ্চা পড়াশোনা করতে পাকিস্তান গেছিল। ফলে ওনার মনে হলো যে ওই বন্ধুদের সঙ্গে একটা রিলেশন থাকবে, তাহলে উনি পাকিস্তান চলে আসলেন পড়াশোনা করতে। এবং পাকিস্তানে এসে একটা সর্বনাশ হলো, এটাকে আমি সর্বনাশই বলবো। এবং আপনি যদি ধনী ফ্যামিলির দিক থেকে দেখেন, ওই পার্সপেক্টিভ থেকে দেখেন, এটা তাহলে মহা সর্বনাশ। সেটা হচ্ছে এই ভদ্রলোক ক্রিকেটের নেশায় পড়ে গেল। ইনফ্যাক্ট ইন্ডিয়া পাকিস্তানে এসে যুবক বয়সী একটা মানুষ যখন ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, তার ক্রিকেটের নেশায় না পড়ে তো উপায় নাই। খুব দ্রুত দেখা গেল যে সুলতান যত না ক্লাস করতেছেন, যত না করাচির ইউনিভার্সিটিতে দৌড়াদৌড়ি করতেছেন, তার চেয়ে বেশি করাচির মাঠগুলোতে দৌড়াদৌড়ি করতেছেন, এবং মানে বল করতেছেন, লেগ স্পিনার, ব্যাট করতেছেন। মানে ওই বয়সে এসে ক্রিকেটটা একদম মজা পেয়ে গেছেন। এরপর আর্লি 90s যখন দেশে ফিরলেন, দেশে ফিরে সুলতানের একটা মিশন হলো যে একটা এমিরেটস টিম করবেন। তখনও পর্যন্ত ইউএইতে কোনো ক্রিকেট কাঠামো নাই, মানে ওই অ্যামেচার কিছু ক্রিকেট কাঠামো আছে। এটা আর্লি 90s বা লেট 80s এর কথা। এই সময় এসে সুলতান নিজেই, সুলতান জারওয়ানি নিজে হাতে এমিরেটসের একটা ক্রিকেট টিম তৈরি করলেন। এখানে উনি যে সুবিধাটা পেলেন যে আরব আমিরাতে তো আপনারা জানেন যে সবগুলো অ্যারাবিয়ান কান্ট্রিতে আমাদের এই অঞ্চলের লোকেরা,
ইন্ডিয়ান, পাকিস্তানি, ইভেন বাংলাদেশিও আছে প্রচুর, এবং তাদের একটা বড় অংশের ব্যাকগ্রাউন্ড ক্রিকেট। এরা একসময় ক্রিকেট খেলতো, মোটামুটি দেখা গেছে সেকেন্ড স্তরে বা সর্বোচ্চ স্তরে খেলছে। আজও জানেন আপনারা, এই যে পাকিস্তান টিমে খুশদিল শাহ খেলতেছে, বা এরা অনেকে কিন্তু লাইফের একটা অংশ আরব আমিরাতে কাটাইছে। ফলে আরব আমিরাতে খুঁজলে ইন্ডিয়ান পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটার বা ওখান থেকে চাকরি করতে আসা ক্রিকেটার এটা পাওয়া যাবেই। ফলে সুলতানের এটা পেতে খুব একটা সমস্যা হলো না, উনি বেশ দ্রুত একটা ক্রিকেট টিম গোছায় ফেললেন। এর আগেও কিন্তু ইউই নামে ক্রিকেট টিম ছিল, কিন্তু সেটা এরকম অর্গানাইজড ছিল না, মানে সেটা যে সারা বছর খেলার মধ্যে থাকবে, বিভিন্ন টুর্নামেন্টে যাবে, এটা ছিল না। এবং আগের যে কোনো ইউএই টিমের সঙ্গে সুলতানের ইউএই টিমের একটা বেসিক পার্থক্য, মানে একদম নীতিগত বলেন আদর্শগত বলেন, একটা পার্থক্য তৈরি করলেন সুলতান। আগের টিমগুলো ছিল পুরোপুরি প্রবাসীদের দিয়ে, মানে ওরা আসতো, দেখা গেছে ডুয়েল সিটিজেন বা আসছে মাত্র 3-4 বছর আগে, ওই ইউএই টিমে নেওয়ার জন্য ওরা সিটিজেনশিপ দিয়ে ওরে ইউএইর খেলোয়াড় বানায় ফেলছে। সুলতান বললেন যে না, এভাবে তো আরব আমিরাতের ক্রিকেট দাঁড়াবে না, আমি তো চাই আরব আমিরাতের ক্রিকেট দাঁড়াক। এখন কথা হচ্ছে যে আরব আমিরাতের ক্রিকেটার উনি পাবেন কই? উনি নিজেই না একজন সুলতান যে পাকিস্তান থেকে ক্রিকেট শিখে আসছে। উনি দেখলেন যে ওকে, অ্যারাবিয়ানদের মধ্যে এখনই ক্রিকেটার পাওয়ার কোনো চান্স নেই, আমি একমাত্র অ্যারাবিয়ান যে ক্রিকেট খেলি, তাহলে উপায় কি? উনি বললেন যে আমরা এমন ক্রিকেটারদের খুঁজে বের করবো, তাদের কোয়ালিটি যাই হোক, সে কোয়ালিটি যদি একটু কম্প্রোমাইজও করতে হয়, যারা অন্তত 1-2 জেনারেশন ধরে এই ইউইতে আছে। এটা ভালো কন্ডিশন। দেখেন, একটা দেশপ্রেমের ব্যাপার তো থাকে। আপনি যখন একটা জাতীয় দল করেন, তখন তো মূল ব্যাপারটাই দেশপ্রেম। ওই ব্যাপারটায় সুলতান ফোকাস করলেন যে আমরা পারফরমেন্সের জন্য খেলোয়াড় কিনবো না, আমরা অন্তত 1 জেনারেশন, মানে ক্রিকেটারটার বাবা আসছে, এসে সেটেল করছে ইউইতে, ওকে ফাইন, তাকে আমরা অ্যারাবিয়ান বলে মেনে নিতে পারি। এভাবেই উনি একটা টিম করলেন। হ্যাঁ, 2-4 জন খেলোয়াড় ওখানেও ছিল যে যারা একদম ইমিডিয়েট কিছুদিন আগে পাকিস্তান থেকে আসছে বা ইন্ডিয়া থেকে আসছে, বাট ওই টিমটাকে কালচারের দিক থেকে, মন মানসিকতার দিক থেকে, মন ও ফিলিং এর দিক থেকে সুলতান একটা অ্যারাবিয়ান টিম হিসাবেই গড়ে তুললেন। এবং একটা এই ক্ষেত্রে যেটা হয় ক্রিকেটে বা যে কোনো খেলায়, এই যে জোশটা না, টিমের সবাই মিলে খেলা, সবার একটা ফিলিং যে উই আর অ্যারাবিয়ান। আমরা যখন এই যে আমাদের টিমটা এখন খারাপ করতেছে, এই আমিরাতের বিপক্ষে কদিন আগে হারলো, দেখেন কাকতালীয় ব্যাপার। এই কন্টেন্টটা যখন শুট করতেছি, তখন কিন্তু আমার শুরুতে খেয়াল হয় না যে এই সেই আরব আমিরাতের কাছে তো আমরা সিরিজ হেরে বসছি। দিন কতটা বদলায়, সুলতানের এই টিমটা বদলায় আজকে এইখানে আসছে, কিন্তু ওই সময়টায় তাদের কোয়ালিটি থাক বা না থাক, ওই জোশটা ছিল, ওই জোশটা ছিল যে তারা যে কোনো কিছু তেড়ে ফুড়ে করে ফেলবে। এবং জোশটার শিকার কিন্তু তখনও বাংলাদেশই হচ্ছিল। 94 আইসিসি ট্রফি খেলতে আসলো ওই টিমটা, এবং খেলতে যে আসলো, এটা পিছনে সুলতান জারওয়ানির যে কর্মযোগ্য, এটা অবিশ্বাস্য। একদিকে সুলতান আরব আমিরাতে বসে টিম গোছাচ্ছেন, টিমরে ট্রেনিং করাচ্ছেন, ওই কোচ এনে তাদেরকে ই করতেছেন, সুলতান ক্যাপ্টেন, সুলতান কোচ, সুলতান ম্যানেজার, সুলতান বোর্ডের প্রধান। মানে বোর্ডের প্রধান অন্য আছে, কিন্তু সুলতানই সব। বোর্ডের যে প্রধান আছে সে আইসিসির সদর দপ্তর কোথায় তাই জানে না, তখন তো আইসিসির সদর দপ্তর ইংল্যান্ডে। সুলতান ঠিক করলেন, এটা 92 সালের দিকের ঘটনা, যে আমাদের আইসিসির সদস্য পদ লাগবে। উনি ইংল্যান্ডে চলে গেলেন। অ্যাজ পাকিস্তানে একটা তার ভালো গ্রুপ অফ ক্রিকেটারের সঙ্গে খাতির আছে, ইন দ্য মিন টাইম ওই রকম ধনী মানুষ চাইলে যে কোনো জায়গায় রিচ করতে পারেন। ফলে খুব দ্রুত সুলতান আইসিসিতে গিয়ে হইচই শুরু করে দিলেন। হইচই মানে আমারে তুমি স্বীকৃতি দাও, আইসিসির অ্যাফিলিয়েটেড দেশ হিসাবে স্বীকৃতি দাও। আইসিসিতে এক্ষেত্রে অনেক শর্ত আছে, তোমাদের দেশে ডোমেস্টিক ক্রিকেট থাকা লাগবে ভালো, বেশ কিছু স্টেডিয়াম থাকা লাগবে, কিন্তু আইসিসি সব ক্ষেত্রে ছাড় দেয়, প্রচুর ছাড় দেয়। আমরা নিজেরাই তো ছাড় পেয়ে টেস্টের স্ট্যাটাস পাইছি। ফলে সেই সব ছাড়টা নিয়ে সুলতান লন্ডনে বসেই, মানে এটা বোধহয় 4th অথবা 5th বৈঠকে, 4-5 বার যাতায়াত করে 5th বৈঠকে সুলতান কনফার্ম করে ফেলছেন যে ইউএই আইসিসির অ্যাসোসিয়েট মেম্বার হয়ে যাবে। এবং ওখান থেকে উনি ওনার এক ক্রিকেটার বন্ধুরে, ন্যাশনাল টিমের এক বন্ধুরে, সম্ভবত নাম কাশিম, ওনার স্মৃতিচারণে পড়তেছিলাম, ওখান থেকে ফোন দিচ্ছেন, মোবারক হো মোবারক হো, উই আর ক্রিকেট প্লেইং নেশন নাও। এই যে শুরুটা হলো সুলতানের হাত ধরে, এবং ইমিডিয়েটলি তারা আইসিসি ট্রফিতে চান্স পেয়ে গেল। তখন তো এত টায়ার ছিল না, আপনারা খেয়াল আছে কিনা, 97 আইসিসি ট্রফি পর্যন্ত কিন্তু এইরকম টায়ার সিস্টেম ছিল না। এখন তো ওই যে টায়ার 5 থেকে শুরু করতে হয়, তারপরে ওখান থেকে আস্তে আস্তে উপরে আসতে হয়। ফলে তখন এইসব টায়ার টায়ার ছিল না, সরাসরি আইসিসি ট্রফি খেলা যেত।
তখন তো হাতে গোনা কয়েকটা দেশ অ্যাফিলিয়েটেড ছিল, টেস্টই খেলতো 7-8টা দেশ, আর তার বাইরে অ্যাফিলিয়েটেড দেশ ছিল অল্প কটা, তারা মিলে আইসিসি ট্রফি খেলতো। এবং 94-এ তারা ভেলকি দেখায় দিল। ওটা সম্ভবত ইউএইর প্রথম আইসিসি ট্রফি ছিল, এটা আমি ঠিক নিশ্চিত না, কিন্তু বেলকি দেখায় দিল। কিরকম বেলকি দেখায় দিল, ওই 94 আইসিসি ট্রফিতে ফেভারিট হচ্ছে বাংলাদেশ। সেটা তো আপনারা জানেন, বাংলাদেশের জন্য ডিজাস্টার ছিল। ফারুক ভাই বাংলাদেশের ক্যাপ্টেন ছিল। আজও পর্যন্ত আমরা মনে করি টেস্ট পূর্ববর্তী যুগে আমাদের সবচেয়ে তারকা খচিত দল। আকরাম, নান্নু, বুলবুল, মনি, রফিক, কত কত তারকা, মানে ওই টিমের যেখানে তাকান সেখানেই তারকা। ওই টিমটা মিজারেবল ফেল করলো, এই ইউএর কাছে হারলো, এবং এই 94 আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হলো। চ্যাম্পিয়ন হয়ে তারা এই যে 96 ওয়ার্ল্ড কাপ, যেটা আমাদের সাবকন্টিনেন্টে হলো, সেটাতে খেলার সুযোগ পেল। যেখানে সুযোগ পাওয়ার কথা ছিল বাংলাদেশের, সেই জায়গাটায় চলে আসলো ইউএই। এবং বাকিটা তো ড্রামা ড্রামা ড্রামা। সেই ড্রামাই আসলে জারোয়ানিকে, সুলতান জারোয়ানিকে বিশ্ববিখ্যাত করে ফেললো। সেই ড্রামাটা কিরকম, মূলত অ্যামেচার একটা টিম আরব আমিরাত, সেটা তো এতক্ষণে আপনারা বুঝে ফেলছেন যে যে টিমটা ওয়ার্ল্ড কাপ খেলতে আসলো এটা একটা অ্যামেচার টিম। এই টিমটাকে নিয়ে তাদের ফেস করতে হলো সাউথ আফ্রিকাকে। ওই টিমের জন্য এসব বড় বড় টিমের সামনাসামনি হওয়াটাই একটা বড় অ্যাচিভমেন্ট। ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, এইসব টিমের মুখোমুখি হচ্ছে তারা। সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকা বোধহয় আগে ব্যাট করলো, বোধহয় কি সাউথ আফ্রিকা আগে ব্যাট করলো, 330+ একটা রান করলো। এক্সাক্ট আমার মনে নাই যে কত করছিল, কিন্তু এইটুকু মনে আছে সেই আমলে 330-এর উপরে রান। সেই আমলে 330-এর রানের আপনার ওই টাকার মতো রানেরও ভ্যালু এত কমছে। আমার ধারণা ওই আমলে যারা 332-33 করতে পারছিল 50 ওভারে, আজকের দিনে তাদের 500+ রান করার কথা। তখন তো নানা রকম নিয়ম কানুনের ব্যাপার ছিল, এই টি-20-র এই মার্কুটে ব্যাপার ছিল না। ফলে 332 কিন্তু আপনি এখন বসে 332 দিয়ে বুঝতে পারবেন না 332 কিনা, খেয়াল নেই 330-এর ওপরে এই বিশাল এক রান করে ফেললো সাউথ আফ্রিকা। মানে শুরুতেই এভারেস্ট পর্বতমালার নিচে চাপা পড়ে গেল আরব আমিরাত। ও খুব দ্রুত 6 উইকেট হারায় ফেললো, সেটাও বোধহয় 70-80 রানের মধ্যে। 6 উইকেট হারানোর পরে জারোয়ানি ক্যাপ্টেন, জারোয়ানি ব্যাট করতেন 8 নম্বরে, জারোয়ানি নামলেন। এখন জারোয়ানিরে যখন দেখা গেল, দ্যাট ওয়াজ দ্য আইকনিক মোমেন্ট। আজও পর্যন্ত ক্রিকেট ইতিহাসে যতগুলো আইকনিক মোমেন্টকে চিহ্নিত করা হয়, আপনি ক্রিকেট ইতিহাসে কতগুলো জিনিস যদি আলাদা করতে চান, যে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সাহসী, মানে এই সাহসটা ঠিক মানে কিভাবে বলবো, ক্রিকেটীয় সাহস না, মানে গর্তমি টাইপের সাহস, এই সাহসের যে লিস্ট হয়, এই লিস্টে জারোয়ানির ওই মাঠে ঢোকাটা অন্তর্ভুক্ত আছে। যত ধরনের এরকম লিস্ট পাবেন। কেন? কারণ জারোয়ানি মাঠে নামতেছেন একটা হ্যাট পরে, ওই যে রিচি রিচার্ডসন যেরকম বারান্দাওয়ালা হ্যাট পরতেন না, আগে প্রচুর ক্রিকেটার পরতো, আমাদের সুমন ভাইও এক সময় পরতো, সাকিবরেও আমি পরতে দেখছি। ওই হ্যাটটা কেন জানি এখন উঠেই যাচ্ছে, আজকাল কাউরে পরতে দেখি না, ওই বারান্দাওয়ালা হ্যাট, ওটাকে আমরা বলতামই ক্রিকেট হ্যাট। ওই জিনিস পরে সুলতান জারোয়ানি মাঠে আসতেছেন। এখন এই জিনিস পরে তো ক্রিকেট অনেকেই খেলে, মূলত ফিল্ডিং করে, এই জিনিস পরে ব্যাটিং খুব বেশি কেউ করে না। রিচি রিচার্ডসন করতেন, কিন্তু সেটা মূলত স্পিন অপারেশন চলতে থাকলে তখন করতেন। ফাস্ট বোলারের এগেনস্টে ওই জিনিস পরে কেউ নামে, এবং সে ফাস্ট বোলারটা কে? অ্যালান ডোনাল্ড। এ পাশে দাঁড়ানো তখন বোলিং মারকে অ্যালান ডোনাল্ড, উনি একটা ওই যে বারান্দাওয়ালা হ্যাট পরে এসে দাঁড়াইছে। এখন সাউথ আফ্রিকানরা হতভম্ব মেরে গেছে যে কি করবে। অ্যালান ডোনাল্ড তখন পৃথিবীর সবচেয়ে বড় ত্রাসগুলার একটা। অ্যালান ডোনাল্ড কি ছিল তো আপনারা জানেন, সাদা বিদ্যুৎ, এবং তার যে ভয়াবহ পেস এবং তার যে জেনুইন টার্গেট, সে চাইলে যখন তখন মাথায় লাগায় ফেলতে পারে টার্গেট করে। এখন সাউথ আফ্রিকানরা প্রথমত, সাউথ আফ্রিকান আশেপাশে যে ফিল্ডাররা ছিলেন তারা গিয়ে জারোয়ানিরে বললেন যে তুমি হেলমেট পরে আসো, ডোনাল্ড অপারেট করবে, এটা তুমি পারবা না, এটা একটা লাইফ থ্রেটের ব্যাপার, তুমি হেলমেট পরে আসো। তো উনি খুব অসহায়ভাবে বললেন, আমি 2-3 বার হেলমেট পরে নামার চেষ্টা করছিলাম, হেলমেটটা একটু ঝামেলা করতেছে, আমার দম আটকে আসতেছে, আমি হেলমেট পরে ব্যাট করতে পারি না। এখন হেলমেট পরে ব্যাট করতে পারো না, তাহলে কি আমরা ডোনাল্ডের সরাই নিব? উনি বললেন না, আমি পারবো। সুলতান তো, আরে ভাই, আরব সম্রাট, উনি কি মাথা নিচু করবেন নাকি? এখন ডোনাল্ড আর তার ক্যাপ্টেন ক্রনি আলাপ করতেছে যে হোয়াট টু ডু। এক হচ্ছে, দুইটা কাজ করা যায়। একদম ডোনাল্ডের তার আত্মজীবনীতে লিখছেন, উনি ক্রনিয়ারে জিজ্ঞেস করছেন যে শোনো, এখন আমি দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে তার সম্মান দেখায় আমি স্লো বল করতে পারি, এবং তার কোমরের উপরে উঠবে না এটা করতে পারি, যাতে তার মাথায় না লাগে। আর একটা কাজ করতে পারি যে সে তো ক্রিকেট খেলতে আসছে, সে তো সাহস দেখাইছে, আমরা তার অফার করছি তুমি হেলমেট পরে আসো, সে পরে নাই। সেক্ষেত্রে আমার যা করণীয় তাই করতে পারি। ক্রনিয়ে বললেন যে দেখো, প্রথমত নিশ্চিত করতে হবে যে আমি ব্লাড দেখতে চাই না উইকেটে,
এইটা নিশ্চিত করে তুমি সর্বোচ্চ যা করা সম্ভব সবচেয়ে বেশি গতি দিয়ে সবচেয়ে ভালো বাউন্সার দিয়ে তারা ট্রিট করো। সে যে সাহস দেখাইছে এটা সম্মান দেখানো তখনই হবে তুমি তার সেরাটা দিলে। তুমি যদি তার ছাড় দাও, সে যে সুলতান, সে যে সম্রাটজনক একটা সাহস দেখাইছে এটা তো থাকলো না। তোমার তাকে সম্মান দেখাইতে হবে ওরকম একটা বুলেট ছুড়ে। এবং ডোনাল্ড তাই করলেন। ডোনাল্ড তার ক্যারিয়ারের অন্যতম সেরা একটা ডেলিভারি করলেন এবং জায়গায় ফেলায় পায়ের কাছে ফালায় বল লাফ দিয়ে উঠাইলেন একদম মাথা পর্যন্ত, খটাস করে এসে সেই বল মাথায় লাগলো, জারওয়ানি উইকেটে পড়ে গেলেন। তো ডোনাল্ড তার আত্মজীবনীতে লিখতেছেন যে আমি কি ক্রিকেটের প্রতিযোগিতা করতে গিয়ে মানুষ মেরে ফেললাম, আমি কি একজন সাহসী যোদ্ধারে মারে ফেললাম? না, জারওয়ানি মারা যান নাই। জারওয়ানি উঠে দাঁড়ালেন, ওখানে ফিজিওরা দৌড়ায় আসলো, দুই দলের ফিজিওই দৌড়ায় আসছে। দৌড়ায় আসার পরে তার প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হলো, জারওয়ানিরে বলা হলো আপনি ড্রেসিং রুমে চলে যান, এনাফ ইজ এনাফ, আর না। তো জারওয়ানি বললেন না আমি খেলবো। যদিও এরপর আর বেশিক্ষণ খেলতে পারেননি, 4 বা 5 বল টিকছিলেন, তারপর আউট হয়ে ফিরে আসছেন। এরপর ওনাকে সতর্কতামূলকভাবে হসপিটালে ভর্তিও করা হয়, কিন্তু জারওয়ানি ওখানে থেমে যান নাই। উনি চাইলে কিন্তু পরের ম্যাচগুলো নাও খেলতে পারতেন। হ্যাঁ, জারওয়ানি পুরো টুর্নামেন্টটা যেভাবে খেলতেছিলেন, এই টুর্নামেন্টের আগেই ওনরা তো আসলে খুব বিলাসবহুল ফ্যামিলির ছেলে, ওই রকম পরিশ্রম করে অভ্যস্ত না, তখন বয়সও হয়ে গেছে, তখনই বোধহয় জারওয়ানি 36 বা 37। ফলে তার শরীরও আর নেয় না। এই বিশ্বকাপের আগে ওনার পায়ে 3-4টা অপারেশন করাইতে হচ্ছে, তারপর কর্টিজন ইনজেকশন নেওয়া লাগতো, কোমরে ব্যাক পেইন খুব মারাত্মক ছিল। এই যে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা, এই ম্যাচের আগে টানা 24 ঘন্টা শুয়ে থাকতে হয়েছিল শুধু ব্যাক পেইনের জন্য। অসহ্য কষ্ট সহ্য করে এই টুর্নামেন্টটা খেলছে। এবং এরপরে মাথায় বল লাগলো, তারপর কর্তৃপক্ষ বলছে, আইসিসি বলছে, সবাই বলছে যে তোমার আর খেলতে হবে না জারওয়ানি, তুমি তো আসলে একটা দেশের জন্য যা করার সর্বোচ্চ করছো, তুমি কি এখন প্রাণটা দাও বাকি ক্রিকেটের জন্য, এটা কেউ করে? উনি বললেন না, আমি টিম নিয়ে বিশ্বকাপ খেলতে আসছি, এখান থেকে পিছানোর কোনো সুযোগ নাই। আমার দুইটা পথ, একটা হচ্ছে যে এখান থেকে কিছু নিয়ে আমার আরবে ফিরতে হবে, আমরা একটা আরাবিয়ান কান্ট্রি ওয়ার্ল্ড কাপ খেলতে আসছি, আর নতুবা আমার এখানে মাঠে জীবন দিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত ওই যে সচিন টেন্ডুলকারের উইকেট পাইছিলেন, এটা নিশ্চয়ই লেগ স্পিন নিয়ে, ওনার মানে লেগ স্পিন, উইথ ডিউ রেসপেক্ট, ওনার মানে লেগ স্পিন নিয়ে সচিনের সামনে নামাটা ওইটা আরেক সাহস। মানে ডোনাল্ডের সামনে খালি মাথায় নামাটা যত বড় সাহস, ওটা আরেক সাহস। এবং সচিন উইকেট পাইছে। শুধু এইটাই না, শেষ পর্যন্ত অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, ইউএইরে নেদারল্যান্ডের বিপক্ষে একটা জয় নিয়েই তারপরে তারা আরবে ফিরছে। বাই এনি চান্স আপনি যদি সিনেমার স্ক্রিপ্ট রাইটার হন বা সিনেমার পরিচালক হন, আপনার এতক্ষণে মনে হবে যে দাদা যা বলছে এটা দিয়ে তো সিনেমা একটা দাঁড়ায় যায়, এটা একটু বাংলাদেশি প্রেক্ষাপট বানায় বিরাট একটা সিনেমা বানায় ফেলা যায়। না ভাই, এই সিনেমাটা এরকম অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, এভাবে শেষ হলো না। এরপর থেকে শুরু হলো ট্রাজেডি, বা বলতে পারেন একটা ক্রিমিনাল অধ্যায়, যেটা জারওয়ানির সঙ্গে একটা ক্রাইম হলো। সেই ক্রাইমটা কি? 1997 সালে, মানে 1996 সালে তারা বিশ্বকাপ খেলে আসলো, নেদারল্যান্ডে হারালো, আইসিসি ট্রফির চ্যাম্পিয়ন হয়ে তারা বিশ্বকাপ খেললো। মানে ওইটুকু একটা আরব দেশের পক্ষে ওইটুকু অল্প সময় যা যা করা সম্ভব সবই করলো। 97 সালে ইউএই বোর্ডের মাথা খারাপ হয়ে গেল। ততক্ষণে তো তারা গন্ধ পেয়ে গেছে। মানে যেটা হয় যে পৃথিবীর সব জায়গায় খেলোয়াড়রা বা শ্রমিকরা একটা কিছু গড়ার পরে ওই জায়গায় বিজনেসম্যানরা গন্ধ পেয়ে যায় যে এই তো একটা জিনিস হয়েছে, এখানে ক্ষমতা আছে, এখানে ইয়ে আছে, টাকা আছে, অনুদান আছে। এবং অ্যারাবিয়ানদের কাছে টাকাটা ম্যাটার করে না, টাকার উপরে তো ওরা ঘুমায়, টাকার উপরে ওরা বাসে, তেলের উপরে বাসে, টাকাটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে বড় বড় পদে আসা যাবে। এখন বড় পদে বিভিন্ন শেখরা চলে আসছেন, সুলতানরা চলে আসছেন, যারা দেখা যাবে যে কেউ কেউ বয়সে সুলতানের চেয়ে ছোট, এবং সেটাতে সুলতান ওয়েলকাম করছেন যে আপনারা বোর্ডে আসেন, নানাভাবে আমাদের ডোমেস্টিক ক্রিকেটটারে শক্তিশালী করেন, স্ট্রাকচার শক্তিশালী করেন। তাহলে সুলতান তো অবসরের কথা তখন এমনিই ভাবতেছেন যে অবসর নিবেন, নিয়ে উনি ক্রিকেটটারে হেল্প করবেন। দেখেন, আমিরাতের ক্রিকেটে হেল্প করার ক্ষমতা, যোগ্যতা এবং ইচ্ছা যদি কারো থাকে, সেটা সুলতান জারওয়ানিরই ছিল। জারওয়ানি কি মাপের বড় লোক এটা আপনি কল্পনা করতে পারেন না। একটা জিনিস আছে তো যে তেলের উপরে ভাষা শেখ সুলতান, ওদের সম্পদটা আমরা একটা ভাবতে পারি যে এই লেভেলের সম্পদ আছে, যে ওরা হচ্ছে যে সকলে একটা জেট কিনে ফেলে, ওরা সকলে ট্রেন কিনে ফেলে, এই টাইপের ধনী। সুলতানের কালেকশনে যে গাড়ি ছিল, আজকাল আপনারা ধনী বা ডি সিলভার, ধোনির মোটরসাইকেল কালেকশন, ডি সিলভার গাড়ি কালেকশন নিয়ে অবাক হন। সুলতানের যে বিলাসবহুল গাড়ির কালেকশন ছিল, সেইটা শুধুমাত্র বিরাট একটা কমপ্লেক্স ছিল, শুধুমাত্র গাড়ির জন্য।
মানে সেখানে ফেরারি, ওডি, দিন দুনিয়া যত দামি গাড়ি আছে, আমি সব তো দামি গাড়ির নামও জানি না, সব দামি গাড়ির সবচেয়ে অ্যান্টিক মডেলগুলো, মানে বাজারে আসছে নতুন দামি মডেল ওইটা না, সবচেয়ে অ্যান্টিক মডেলগুলো কিনে কিনে উনি ওখানে রাখতেন। এমন আর প্রিয় শখই ছিল যে এক একদিন এক একটা অ্যান্টিক গাড়িতে করে ঘুরে বেড়াবেন। বুঝেন যে এই লোকের যে একটা কমপ্লেক্স ছিল, গ্যারেজ কমপ্লেক্স ছিল, ওই গ্যারেজ কমপ্লেক্সই দুনিয়ার অনেক দেশের টোটাল জিডিপি সমান। এটা সত্যি, আপনি একটু গুগল করলে জানতে পারবেন যে সুলতান জারোয়ানির গাড়ির কালেকশন। সুলতান জারোয়ানি তার নিজের টাকায় 92 থেকে 96 পর্যন্ত ইউএই ন্যাশনাল টিমটারে সামলাইছে। এর মধ্যে তারা প্র্যাকটিস টুর্নামেন্ট খেলতে গেছে, আইসিসি ট্রফি খেলছে, পুরোটা জারোয়ানির টাকায়। জারোয়ানি কারোর কাছ থেকে টাকা নেয় না, কার কাছ থেকে নিবে? তখন ইউএইর ক্রিকেট বোর্ডের টাকা আছে? ইউএইর ক্রিকেট বোর্ডে কে আছে? জারোয়ানিই সব। সেই জারোয়ানিকে ইউএই ছুড়ে ফেললো, নিষিদ্ধ করে দিল। কেন? কারণ জারোয়ানি প্রতিবাদ করছিলেন। 97 সালে এসে ওই যে ইউএই বোর্ড, বললাম যে নেশা লেগে গেছে, ওরা সিদ্ধান্ত নিল যে তারা প্রচুর পাকিস্তানি এবং ইন্ডিয়ান ক্রিকেটারকে নাগরিকত্ব দিবে, যে এই মুহূর্তে ন্যাশনাল টিমের নাই, আগামী 2-1 বছরে ঢুকতে পারবে না, কিন্তু প্রমিনেন্ট খেলোয়াড় দেখেন, ইন্ডিয়ান যারা থার্ড টায়ার ফোর্থ টায়ার খেলোয়াড় ন্যাশনাল টিমের বিবেচনায়, তাদেরকে যদি আপনি ভাড়া করে কিনে নিতে পারেন, পৃথিবীর অনেক দেশ তখন রাতারাতি টেস্ট খেলুড়ে দেশ হয়ে যেতে পারে। এটা তো সত্যি। পাকিস্তানের ক্ষেত্রেও সেই একই কথা। পাকিস্তানের এই মুহূর্তে আগামী 5 বছরে ন্যাশনাল টিমে যাবে না, এরকম যদি আপনি 20 জন খেলোয়াড়কে ভাড়া করেন, আপনার টেস্টের স্ট্যাটাস চলে আসবে, আপনার স্ট্যান্ডার্ড ওইখানে চলে যাবে। ইনফ্যাক্ট শুরুতে আমেরিকাও ওই পথে আগাতে চাইছিল, এখনো পর্যন্ত আমেরিকা ওই পথেই আগাচ্ছে। ইউএই কি করলো? এই সিদ্ধান্ত নিল যে তারা ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে এক গাদা ক্রিকেটার কিনবে। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলেন ক্রিকেট বোর্ড অফিসে বসে জারোয়ানি। উনি বললেন, এভাবে ক্রিকেট প্লেয়িং নেশন দাঁড়ায় না, এটা আপনাকে সাময়িক সাফল্য এনে দিতে পারে। হ্যাঁ, আপনি এরকম একটা টিম বানাইলে আপনার হয়তো 6 মাস 1 বছর লাগবে এরকম একটা টিম বানাইতে, তারপরে আপনি ইমিডিয়েটলি অনেকগুলো সিরিজ জিতবেন, ইভেন আপনি বিশ্বকাপেও ভালো রেজাল্ট করতে পারেন। কিন্তু এটা আপনাকে আলটিমেট রেজাল্ট দিবে না, কারণ এদের দেখে কারা শিখবে? এরা তো কেউ আরবকে ওন করে না, এরা তো অ্যারাবিয়ান না, এদের দেখে তো একটা অ্যারাবিয়ান ছেলে মাঠে নামবে না। আপনি যদি সচিন টেন্ডুলকারকে এনেও এর হয়ে খেলান, তাকে দেখে কে মাঠে নামবে? আপনার দেখতে হবে অ্যারাবিয়ানদের ভিতর থেকে আপনি কিভাবে ক্রিকেটার তৈরি করতে পারেন। একেবারে খোদ অ্যারাবিয়ান না পান, শেখ সুলতান এসব না পান, আরবে 5 প্রজন্ম 4 প্রজন্ম ধরে আসে, এরকম ফ্যামিলিগুলো থেকে ক্রিকেটার তোলেন, ক্রিকেটে নানা রকম ভর্তুকি দেন, নানা রকম অ্যাট্রাকটিভ অফার দেন, বাচ্চাদের ক্রিকেটে আনেন, স্কুল কলেজগুলোতে কাজ করেন, তাহলে সত্যিকারের ক্রিকেট কালচার দাঁড়াবে। কিন্তু এইভাবে আপনি আনেন না, এটা আমি আনতে দেবো না। স্বাভাবিকভাবে আপনার মনে হবে যে একজন ক্যাপ্টেন বোর্ডের সঙ্গে এই টোনে কথা বলতে পারে না, যেটা আমি আনতে দেবো না। কিন্তু লোকটা যখন সুলতান জারোয়ানি, যে লোকটা নিজে হাতে করে ইউএর ক্রিকেটকে এই জায়গায় নিয়ে আসছে, সে লোকটা অবশ্যই বলতে পারে। কিন্তু এটার ফল খুব খারাপ হলো, কারণ সুলতান জারোয়ানি যত যাই হোক, এমন তো না যে ইউএ ইচ্ছে বড়, আরব আমিরাত তো অনেক বড় ব্যাপার, আরব আমিরাতের লোকজনের পাওয়ারও অনেক বেশি। ফলে সুলতান তো ক্ষমতাসীন সুলতান না, এমন না যে উনি আরবের মানে মূল অ্যারাবিয়ানদের সম্রাট, সুলতান বংশের মানুষ। ফলে ওনাকে একদম ইমিডিয়েট ইফেক্টে সকালে মিটিং হয়েছে, বিকালে ওনাকে নিষিদ্ধ করে দেওয়া হলো, একদম সব ধরনের ক্রিকেটের নিষিদ্ধ। শুধু জাতীয় দল থেকে বাদ পড়া টড়া এসব ব্যাপার না, সব ধরনের ক্রিকেটের নিষিদ্ধ করা হলো এবং এক ধরনের অবাঞ্ছিত ঘোষণা করা হলো। প্রথম কিছুদিন সুলতান একটা লাইফ থ্রেটের মধ্যেও ছিলেন। সুলতান সেই যে ক্রিকেট থেকে সরে গেলেন, তারপরে সুলতান একটা রহস্যে পরিণত হলেন। তারপরে সুলতান, এর পরের সুলতান সম্পর্কে আর আমরা তেমন কিছু জানতে পারি না, এই যে প্রবল অভিমান, প্রবল অপমানে সুলতান ক্রিকেট থেকে চলে গেলেন, আরব আমিরাতের ক্রিকেটার দাঁড় করানোর চেষ্টা করছিলেন, সেই লোকটা শেষ পর্যন্ত জীবনের হুমকি তৈরি হলো যে এইসব ক্ষমতাসীন লোকেরা তাকে শেষ করে দিতে পারে। সুলতান শুরুতে ভয় পাইছিলেন কিনা আমি জানি না, এই লোক ভয় পাওয়ার লোক না। অ্যালান রোনাল্ডোর বল যে লোক খালি মাথায় সামলাতে পারে, সে ভয় পাওয়ার লোক না। কিন্তু অভিমান অপমানে উনি ক্রিকেট থেকে একদম সরে গেলেন। তারপর দীর্ঘকাল পর্যন্ত সুলতান কোথায় আছেন, কেমন আছেন, এর কোনো হদিশ ছিল না। অনেকে সুলতানকে খোঁজার চেষ্টা করছে। সুলতান জারোয়ানির সন্ধানে, ক্রিকইনফোতে একটা স্টোরিও আছে সুলতান জারোয়ানির সন্ধানে। একজন সাংবাদিক আমিরাতে গিয়েছিলেন সুলতানকে খুঁজে বের করার জন্য। অনেক কষ্টে সুলতানের বিজনেস প্রতিষ্ঠানের নাম জানছিলেন এবং কিছু সোশ্যাল প্রোফাইলে কিছু ছবি টবি পাইছিলেন, যোগাযোগ এস্টাবলিশ হয়েছিল, ফোনে কথা বলা হয়েছিল, কিন্তু সুলতান ক্রিকেট নিয়ে কথা বলতে রাজি হন নাই। সর্বশেষ যেটা হলো, এর মাঝে অ্যাসোসিয়েট মেম্বারদের নিয়ে একটা বই হয়েছে, ডেভিড মিলার সহ কয়েকজন মিলে একটা বই করছেন, বইটার নাম
এক্সাক্ট মনে করতে পারতেছি না। যাই হোক, এই বইটার মূল বিষয় হচ্ছে যে অ্যাসোসিয়েট মেম্বারগুলো কেন সুযোগ সুবিধার অভাবে ধুঁকতেছে, কেন অ্যাসোসিয়েট মেম্বারগুলো সত্যিকারের ক্রিকেট প্লেয়িং নেশন হয়ে উঠতে পারতেছে না, কিভাবে এদের দাবায় রাখা হচ্ছে। এই যে নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, কেনিয়া, জিম্বাবুয়ে, জিম্বাবুয়ে তো টেস্ট প্লেয়িং নেশন, একসময় তো অ্যাসোসিয়েট ছিল। এই সব টিম নিয়ে গবেষণা করা হয়েছে। স্কটল্যান্ড, ইউএইও তার মধ্যে আসছে যে এইসব টিমের ক্রাইসিসটা কি হয়েছে, কেন তাদের ছোট ছোট উত্থান হয়েছে আবার ফল করছে। মেইনলি হচ্ছে আইসিসি তাদের প্রপার সুযোগ দেয় নাই। তো এই জায়গাটা ইউএর কেসটা একটু আলাদা। ইউএর কেসটা নিয়ে গবেষণা করতে ওই লেখকরা ইউএতে গেছিলেন এবং তাদেরকে সময় দিচ্ছেন সুলতান। সেখানে উনি এসব কথাবার্তা বলছেন যে কেন ইউএর ক্রিকেটটা প্রপারলি আগালো না। যদিও আজকে 2025 সালে বসে যখন কথা বলতেছে, সুলতান কোথাও বসে আমার ধারণা মিটিমিটি করে হাসতেছেন যে এই সব গল্প তোমরা তো বলতেছো বাংলাদেশকে হারানোর আগের গল্প, এখন তো নিশ্চয়ই দৃশ্য বদলায় গেছে। সুলতান এখন নিশ্চয়ই গর্বিত। সুলতান এখন হয়তো ব্যবসা প্রতিষ্ঠানে বসে টিভিতে একটু রিমোট দিয়ে খেলা দেখেন এবং খুব আনন্দের সঙ্গে দেখেন যে এই সেই বাংলাদেশ যাদেরকে হারায় বিশ্বকাপ খেলতে গেছিলাম। এবং সেই আরব আমিরাতকে সেই পথেই তো তোমরা দাঁড় করালে। সেই আস্তে আস্তে আরব আমিরাতে স্ট্রাকচার হলো, আরব আমিরাত সারা পৃথিবীর ক্রিকেটের তীর্থভূমি হয়ে উঠলো। আজকে একদম এমিরেটসের বিভিন্ন ভেন্যু হচ্ছে সারা পৃথিবীর তীর্থভূমি ক্রিকেটের। ক্রিকেট মাত্রই আমিরাতে যেতে হবে আপনাকে, ইউএইতে যেতে হবে। সেটা তো আছেই, সঙ্গে ইউএই অ্যাডমিনিস্ট্রেশন ওই ভুল থেকে সরে আসছে। তারা এখন নিজেরা নিজেদের মতো করে ক্রিকেট টিম দাঁড় করাচ্ছে। হ্যাঁ, এইখানে জীবনেও অরিজিনাল আরব টিম দাঁড়াবে না। সুলতান মোহাম্মদ জারওয়ানি আপনি খুব বেশি পাবেন না, হয়তো আগামী 20 বছর চেষ্টা করলে একজন দুইজন অ্যারাবিয়ান আসতে পারে। কিন্তু ওরা ওই যে জারওয়ানির মূল চাওয়াটাই ঠিক থাকছে যে আমরা মূলত যারা নিজেদেরকে অ্যারাবিয়ান মনে করে তাদেরকে দিয়ে এই টিম করব। সেই কাজটা তারা করতেছেন। হোক তারা পাকিস্তানি বংশোদ্ভূত, হোক তারা ইন্ডিয়ান বংশোদ্ভূত, ভাড়াটে খেলোয়াড় না, দে আর নট মার্সিনারি। এই টিম দিয়ে তারা বাংলাদেশকে টি-20-তে হারায় দিচ্ছে। এবং কি গৌরবের ব্যাপার, আপনি বাংলাদেশের দিক থেকে ভাবাটা বাদ দেন, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বাবা বাদ দেন, শুধু ইউএইর দিক থেকে দেখেন। এই যে ওদের একজন বয়স্ক ক্যাপ্টেন, কি যেন নাম, সে এখন পৃথিবীর সবচেয়ে বড় টি-20 ব্যাটসম্যানদের মধ্যে একজন, সবচেয়ে ভালো স্ট্রাইক রেট, সবচেয়ে বেশি অ্যাভারেজ, কি অসাধারণ পারফর্মার। এরা প্রত্যেকে পারফর্ম করে। আর সুলতান জারওয়ানির কথা আমার মনে পড়ে। আমি নিশ্চিত যে জারওয়ানি কোথাও না কোথাও বসে এদের খেলা দেখেন এবং অত্যন্ত গর্বের সাথে বলেন যে সেই আমার পথেই হারতে হলো, সেই আমার পথেই আরবরা ক্রিকেটের দিশা খুঁজে পেল। সুলতান জারওয়ানির প্রতি অনেক শ্রদ্ধা থাকলো। ক্রিকেটের এই ধরনের চরিত্রগুলো নিয়ে আমরা একটু গল্প বলতে চাই আগামী কিছুদিন। আপনাদেরকে আরো একটু বলবো এরকম যারা ক্রিকেটের জন্য জীবন যৌবন সব দিয়ে দিচ্ছেন, বিভিন্ন বীরত্ব দেখাইছেন, তার মধ্যে সুলতান জারওয়ানি সবার আগে থাকবেন। জারওয়ানির জন্য শুভকামনা। কোথায় আছেন জানি না, নিশ্চয়ই ভালো আছেন, নিশ্চয়ই আজকে সুখে আছেন। সবাই ভালো থাকবেন।